প্যানক্রিয়াসের টিউমার মানেই সবসময় ক্যান্সার নয়। আজকে আমরা এইটা নিয়েই আলোচনা করব এই ইউটিউব ভিডিওতে। আমার নাম ডক্টর সুপ্রিয় ঘটক, আমি একজন সিনিয়র কনসালটেন্ট অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালস কলকাতাতে লিভার ট্রান্সপ্লান্টেশন আর জিআই সার্জারি ডিপার্টমেন্টে। আমরা অনেক সময় দেখি যে পেশেন্ট আসে বাইরে থেকে কোনো ডায়াগনোসিস হয়ে যে প্যানক্রিয়াসের একটা কোনো টিউমার আছে এবং তারা খুব ভয় পেয়ে যান যেটা কি হতে পারে। যদিও প্যানক্রিয়াসের টিউমার অনেক সময়ই রীতিমতো ভয় পাওয়ানোর মতনই জিনিস, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যেগুলোকে আমরা টিউমার বলি চলতি কথায় বা ক্যান্সার বলি চলতি কথায় সব এক নয়। মানে বিভিন্ন রকমের জিনিস প্রেজেন্ট করে যেটা দেখে মনে হবে একটা টিউমার, কিন্তু সবসময় চলতি কথায় যাকে ক্যান্সার বলা হয় সেই জিনিসটা নয়, একটা অন্য ধরনের স্লো গ্রোয়িং যেটা আস্তে আস্তে বাড়ে এরকম কোনো টিউমার, বা টিউমারের মতো দেখতে কিছু যেটাকে আপাত দৃষ্টিতে দেখে মনে হয় টিউমার, কিন্তু সেটা হয়তো একটা অন্য ডায়াগনোসিস। এদের মধ্যে অনেকেই ধরা পড়ে কিন্তু সিমটম ছাড়া, হয়তো কোনো একটা অন্য কারণে বা সামান্য পেটে ব্যথা বা এরকম কোনো কারণে হয়তো কোনো টেস্ট করিয়েছেন, আল্ট্রাসাউন্ড, সেখান থেকে সিটি স্ক্যান, সেখান থেকে দেখা গেল যে প্যানক্রিয়াসে একটা টিউমার আছে। এই ধরনের প্রেজেন্টেশনের থেকে যাদের কোনো জন্ডিস হচ্ছে, সেখান থেকে খিদে কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, তাদের প্রেজেন্টেশনটা কিন্তু একদম আলাদা। মানে যাদের একটা আনরিলেটেড কারণে টেস্ট করতে গিয়ে একটা প্যানক্রিয়াসের টিউমার ধরা পড়েছে, তাদের অনেক সময় দেখা যায় যে সেই টিউমারটা খারাপ ধরনের টিউমার বা ক্যান্সার নয়। কি ধরনের টিউমার হতে পারে? এক হতে পারে আমরা বলি সিস্টিক নিওপ্লাজম অফ প্যানক্রিয়াস। এবার সিস্টিক নিওপ্লাজম অফ প্যানক্রিয়াস অনেক রকমের হয়, সেটা মূলত 4টে টাইপের হয়। প্রথমত সিরাস সিস্টিক নিওপ্লাজম, দ্বিতীয় মিউসিনাস সিস্টিক নিওপ্লাজম, তৃতীয় আইপিএমএন বা ইন্ট্রাডাক্টাল প্যাপিলারি মিউসিনাস নিওপ্লাজম, আর চতুর্থ এসপিইএন বা টি, সেটাকে বলি আমরা সলিড সিউডোপ্যাপিলারি এপিথেলিয়াল নিওপ্লাজম। কঠিন খটোমটো নাম, কিন্তু চিন্তা করার কিছু নেই, বেশিরভাগই কিন্তু ভালো। মানে আমরা যদি এইটা কনফার্ম করতে পারি উইদাউট এনি অপারেশন বা কিছু না করে, যদি আমরা এটা বুঝতে পারি যে পেশেন্টের প্যানক্রিয়াসে সিরাস সিস্টিক নিওপ্লাজম আছে, তার কিন্তু কোনো ট্রিটমেন্ট করার দরকার পড়ে না। বেশিরভাগ সময় সেটা খালি অবজারভেশন, আমরা খালি ফলো আপ করি যদি না কোনো মেজর সিমটম হচ্ছে। এই সিরাস সিস্টিক নিওপ্লাজম কেন অপারেশন করি না, তার কারণ হচ্ছে যে এর থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই। দ্বিতীয়ত আছে মিউসিনাস সিস্টিক নিওপ্লাজম। এক্ষেত্রে আমরা যে সাইজ তার কত বড় এবং সিমটম হচ্ছে কিনা তার উপর নির্ভর করে আমরা বলি যে অপারেশন করতে হবে কি হবে না। এবং এক্ষেত্রেও আমরা জানি যে একটা খুব কম পার্সেন্টেজ অফ পেশেন্টস, এই যাদের মিউসিনাস সিস্টিক নিওপ্লাজম থাকে, তাদের ক্যান্সার ডেভেলপ হয়, এবং সেটাই কারণ যে আমরা অপারেশন অনেক সময় অ্যাডভাইস করি কিছু কিছু ক্ষেত্রে। তৃতীয়ত যেটা আইপিএমএন বলেছিলাম, ইন্ট্রাডাক্টাল প্যাপিলারি মিউসিনাস নিওপ্লাজম, সেক্ষেত্রেও তার অনেক ভাগ আছে, সেগুলো আমাদের অতটা জানার দরকার নেই হয়তো। কিন্তু সেক্ষেত্রে যেটা মেন বৈশিষ্ট্য, যে টিউমারটার ভেতরে যেরকম মিউসিন থাকে, একটা জেলি টাইপের জিনিস, যেটা আগেরটাতেও থাকে মিউসিনাস নিওপ্লাজমে, সিমিলারলি এখানেও থাকে, কিন্তু এটা প্যানক্রিয়াসের ডাক্টের সঙ্গে একটা কমিউনিকেশন থাকে, যেটা আগের টিউমারটাতে থাকে না। এবং এক্ষেত্রেও আগের টিউমারের মতো কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সার ডেভেলপ করতে পারে, এবং সিমটম এবং সাইজ, আরও কিছু ওয়ার্নিং ফিচার যেগুলো আমরা সিটি বা এমআরআইতে দেখতে পারি, সেগুলো অনুযায়ী আমরা ডিসাইড করি যে পেশেন্টের অপারেশন প্রয়োজন আছে না নেই। চতুর্থত যেটা বলেছিলাম এসপিইএন, সলিড সিউডোপ্যাপিলারি এপিথেলিয়াল নিওপ্লাজম, সেটা সাধারণত ইয়াং মেয়েদের বেশি হয়, এবং সেক্ষেত্রে সাধারণত অপারেশন করাটা রেকমেন্ডেড। কিন্তু একটা জিনিস বোঝার, যে এই টিউমারগুলোতে যতক্ষণ না ক্যান্সার ডেভেলপ করেছে, যেটার সম্ভাবনা খুবই কম, তার আগে যদি তাদের অপারেশন দরকারও হয়, তাহলেও তাদের কিন্তু সেই ক্যান্সারের রেকারেন্স হওয়া, এটাকে ক্যান্সার তো বলবো না, টিউমার বলবো, টিউমারের রেকারেন্স হওয়ার চান্স নেই। এবং এই টিউমারগুলোর রেজাল্ট খুবই ভালো হয়, সেটা আমরা যাদেরকে ফলো আপ করছি তাদের রেজাল্টও ভালো হবে, যাদের সাইজ ছোট বা যাদের অপারেশন করা হচ্ছে তাদেরও রেজাল্ট ভালো হবে। আরেকটা গ্রুপ অফ টিউমার বা বলতে পারি যে
যাদেরকে আমরা অনেক সময় এই যে টিউমারের যে দেখি, আমরা কিভাবে দেখি, সিটি স্ক্যানে দেখি, আলট্রাসাউন্ডে দেখি, সেটা যে সবসময় টিউমার তা নয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা অন্য কিছুকেও টিউমার ভাবি, কিন্তু ফাইনালি দেখা যায় যে সেগুলো টিউমারই নয়। যেরকম একটা এক্সাম্পল বলছি, যে প্যাঙ্ক্রিয়াসের ভেতরে অনেক সময় প্যাঙ্ক্রিয়াটাইটিসের পরে সিস্ট ডেভেলপ করে, সেইটা কিন্তু কোনো টিউমার নয়, সেটা একটা অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিসের একটা কমপ্লিকেশন, এবং সেটার আউটকাম একটা টিউমারের থেকে আরও বেটার। সুতরাং সবসময় যে অনেক সময় আলট্রাসাউন্ড বা সিটিতে রিপোর্ট দেখলেই ভয় পেয়ে যেতে হবে এরমটা নয়। অনেক সময় সেটা দেখা যেতে পারে যে একটা অন্য কোনো কারণে ওরকম টিউমারের মতো দেখতে লাগছে, যেটা আদৌ হয়তো টিউমারই নয়। আরেক ধরনের টিউমারের কথা বলবো, সেটা হচ্ছে নিউরোএন্ডোক্রাইন টিউমার। নিউরোএন্ডোক্রাইন টিউমার শরীরের বিভিন্ন জায়গাতে হয়, প্যাঙ্ক্রিয়াসেও হয়, এবং এর সঙ্গে নার্ভের একটা যোগাযোগ আছে, নামটা থেকেই পরিষ্কার। দুজন বিখ্যাত লোকের কথা আমরা জানি যারা নিউরোএন্ডোক্রাইন টিউমার হয়েছিল, স্টিভ জবস, ইরফান খান। দুর্ভাগ্যবশত তাদের ডিজিজটা অ্যাডভান্সড ছিল, এবং স্টিভ জবসের ক্ষেত্রে কিছুটা বলতে পারি যে সেটা উনি ট্রিটমেন্ট করা উচিত সেটা প্রথম দিকে না করার জন্যও কিছুটা তার ডিলে হয়েছিল। উনি ন্যাচারাল থেরাপি এইসব দিকে ভর করেছিলেন, ওই দিকে গেছিলেন, সেই জন্য তার যখন মডার্ন মেডিসিনের ট্রিটমেন্টে যখন তিনি আলটিমেটলি চুজ করলেন, তখন বেশ খানিকটা দেরি হয়ে গেছিলো। কিন্তু এগুলো কিন্তু রেয়ার এক্সাম্পল, যেখানে ডিজিজটা অনেক বেশি অ্যাডভান্সড। আমরা তার থেকে বেশি কমনলি পাই যারা অনেক আগে আর্লি স্টেজে যারা আসেন এবং যারা ঠিকমতো ট্রিটমেন্ট করান, এবং তারা বছরের পর বছর বেঁচে থাকেন, তাদের সেরম কোনো অসুবিধে থাকে না নিউরোএন্ডোক্রাইন টিউমারের থেকে। আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোর রেজাল্ট খুবই ভালো। সেগুলো আমরা যখন অবজার্ভ করি বা ফলো আপ করি বা অপারেশন করি, যেভাবেই তার ট্রিটমেন্ট করি না কেন, এগুলো বেশিরভাগ সময় খুব ভালো রেজাল্ট হয়। এবং এগুলো টিউমারের মতো দেখতে অনেক সময় জিনিস, যেটা ক্যান্সার নয়, সেটা খুব বোঝার একটা দরকার যে সব জিনিসই এক নয়। কোনো ক্ষেত্রে সত্যি যেটা ক্যান্সার সেটাও ডেভেলপ করে, সেক্ষেত্রে তখন আমাদের সেখানেও যদি দেখা যায় যে আর্লি স্টেজে তারা ধরা পড়ছে, তাদেরকে ট্রিটমেন্ট করলে তারা অনেক দিন সুস্থ থাকেন, এবং সেটা আমরা হয়তো একটা অন্য আরেক দিন আলোচনা করব। এই টিউমারের যখন আমরা অপারেশন করি, সেটা আগেকার দিনে সবসময়ই ওপেন বা পেট কেটে করা হতো। এখন অনেক সময়ই সেটা ল্যাপারোস্কোপি বা রোবোটিক যে মাধ্যম, যেখানে অল্প কেটে ছোট ছোট ফুটো করে তার মধ্যে দিয়ে অপারেশনটা করা, সেইটা করা সম্ভব হয়। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আশা করছি আবার ফিরে আসব অন্য আরেকটা টপিক নিয়ে, অন্য আরেকটা মেডিকেল প্রবলেম নিয়ে, যেটা জানলে পরে আপনাদের হয়তো কিছু সুবিধা হবে।